প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সাদর আমন্ত্রণ চ্যানেল আইয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। তারকাকথনের আজকের সেটে আছেন বিশেষ দুজন অতিথি যাদের আসলে বহুমুখী অর্জন, সঙ্গীতের বিভিন্ন শাখায় তাদের পদচারণা রয়েছেন, বহুমাত্রিক বললেও মূলত ভুল হবে না। এবং দুজনের মিল একই জায়গায়, তারা সুর চর্চা করেন, সুরকে ভালোবাসেন এবং সেই সুরের মায়ায় আমাদেরকে বাঁধেন। তাদের এই যে জীবনের যাত্রা, তাদের কাজ নিয়ে তাদের ভাবনা, সবকিছু নিয়ে কথা হবে আজকের তারকাকথনের সেটের শুরুতে। তাদের সাথে পরিচয় করিয়ে দিব। সাথে আছেন উল্কা হোসেন, তিনি সঙ্গীত শিল্পী এবং একজন মডেল, এবং সাথে রয়েছেন তরুণ মুন্সী, তিনি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার, আরও বহু গুণে গুণান্বিত একজন মানুষ। শুভেচ্ছা আপনাদের। শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনে হয় সুরের মানুষেরা বোধহয় একটু মন থেকে বেশি ভালো থাকেন, কারণ তাদের বড় দায়িত্ব সুর দিয়ে আমাদের দর্শকদের মন ভালো করা, সুরের রঙে আমাদেরকে ছুঁয়ে দেয়া। তরুণ মুন্সীকে দিয়ে শুরু করতে চাই। এই যে সুরের চর্চা, সুরের পথে যাত্রা, অনেকটা বছর এবং অনেক গান উপহার দিয়েছেন, তো বর্তমানে আসলে কি নিয়ে কাজ করছেন এবং আমাদের জন্য কি উপহার রেখেছেন? বর্তমানে কি, এই যে ঈদটা গেল, ঈদে আমি প্রায় 3 বছর পরে একটা নিজের সোলো গান রিলিজ করলাম। এটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পেল। পুরোপুরি ইন্সপিরেশনটা আসলে ধ্রুবদার ছিল। ধ্রুবদা ওনার মানে উনি আসলে আমার এই গ্যাপটা বলছে যে একটা নতুন গান করেন, তা আমি নিজেরে বুঝি না একটা গান এবার প্রকাশিত হলো। এটার ভিডিও আকারে আসছে। সৈকত রেজা এটার ভিডিওটা করছে আমার সাথে। আমার আসলে নিজের ভিডিওতে নিজেই একটু অ্যাপিয়ার হইতে হয়েছে, যার জন্য আমার সাথে কো আর্টিস্ট আছে ইপসিতা, শবনম। তো কথাও সুরটা আমার, সঙ্গীত আসলে আমার কাজ। আমি আসলে অন্যের যেহেতু করি, নিজের গানটাও নিজেই অ্যারেঞ্জমেন্টটা নিজে দেখি। আর টোটাল আমার সাথে কাজ করছে অনি। এই তো এইটা ছিল মানে ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের উপহার, আর আমার জন্য এটা একটা উপহার। কারণ প্রায় আমি 3 বছর পরে নিজের গান ছাড়লাম। আচ্ছা, তাহলে এই 3 বছরের একটা বিরতি, দীর্ঘ বিরতি বলা চলে, কেন ছিল? 3 বছর আসলে বিরতি ওইরকম না। আমার কাছে মনে হয় যে আমি আসলে তো আরো অনেক শিল্পীর জন্য কথা সঙ্গীতের কাজটা করি, তো যার জন্য আমার নিজের গান একটু দেরি করেই আসে। আমি অত হয়তো মানে রেগুলার গান প্রডিউস করি না। নিজের লাইন আপনি মঞ্চ নিয়ে আমি বেশি আসলে এনজয় করি। নিজের জন্য গান করতে বেশি আনন্দ নাকি যদি অন্যের জন্য গান বাঁধেন? বাঁধেন? অন্যের জন্য কাজ, ওটা আসলে আমার পেশার দিক থেকে বেশি ভালো লাগা। যেমন আমার কিন্তু এই ঈদে আমি আসিফ আকবর উনার একটা কথা সুর এর কাজ করলাম, তারপরে এমআই মিঠুর একটা গান, ওইটাও ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ হয়েছে। ওইটা টাইটেলটা হলো আসতে যদি ফিরে। তো আমার আসলে আমার ঈদগুলি হয় কি যে আমার আর্টিস্টদেরও গান বেরোলে ওইটাও আমার ঈদ, আর আমার গান বেরোলে এটা আসলে এইবার যেটা যে আমি অন্যান্যদের পাশাপাশি আমারও একটা গান আমি ছাড়ছি আর কি। বাহ, আরো গল্প শুনবো। আমাদের সাথে উল্কা হোসেন আছেন, যেটা বলছিলাম তিনিও বহুগুণে গুণান্বিত একজন মানুষ। শুধু সঙ্গীতের সাথে আছেন তা নয়, তিনি একাধারে একজন মডেল, অভিনেতা, সেই সাথে একজন রন্ধনশিল্পীও বলা চলে। তো এই যে বহুমাত্রিক একটা কি বলবো শিল্পের সাথে নিজের জীবনকে জড়িয়ে ফেলা, কেমন চলছে এখন সব? আলহামদুলিল্লাহ ভালো। আর রিসেন্টলি যদি গান দিয়ে শুরু করি, গানের সেক্টরটা, সেখানেই বেশি আপনাকে চিনেছি আমরা, অনেক বছর ধরে আছেন। অনেক বছর ধরে। তো সেখানে এখন কি গান করছেন? আমি তো মেইনলি আধুনিক গান করি, আর নজরুল গীতিও করি। আর এইবার স্বাধীনতা দিবস উপলক্ষে একটা দেশের গান করেছি। গানটা অবশ্য পুরনো গান ছিল, মোহাম্মদ শাহনওয়াজের সুর করা গান। ওই যে আগের যে সুরকার ছিলেন উনি আব্দুল লতিফ? না, আচ্ছা, মোহাম্মদ শাহনওয়াজ, যেটা আমি দেশের গান করলাম আর কি, যেটা মিউজিক ভিডিও রিলিজ হলো। তো গানটা আগেরই ছিল, এটা নতুন করে আবার গেয়ে তারপরে মিউজিক ভিডিও করেছি আর কি। আচ্ছা, মিউজিক ভিডিও এবং গান দুটির গল্প আমরা শুনবো। তবে যদি আমরা একটু জার্নিটা শুনি যে মিউজিক ভিডিওতে এখন কাজ করার যে এক্সপেরিয়েন্সটা থাকে, সেটা কেমন হয় একটা গানের ক্ষেত্রে? আমার কাছে ভালোই লাগে। আর আমি যেই কয়টা মিউজিক ভিডিও করেছি ওইটাতে আমি নিজেই অভিনয় করেছি, যেহেতু আমি অভিনয়ের সাথে একটু হলেও জড়িত। তা আমার মনে হয় কি যে আমার গান আমি নিজেই করি, এটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তারপর আপনার যাত্রাটা একজন শিশু শিল্পী হিসেবে আসলে বাংলাদেশ টেলিভিশন থেকে, তারপরে আসলে এই যে যাত্রা শুরু হলো, তারপর এখন পর্যন্ত চলছে, নিজের কোন পরিচয়টাকে আসলে সবথেকে বেশি পছন্দ করেন? আমার আসলে আমি তো প্রথমে শুরু করেছি গান দিয়ে, গানের শিল্পী হিসাবে বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরে আমার মডেলিং এ আসা হলো
1976 সালে, অনেক অনেক যুগ আগে। এবং মজার ব্যাপার হলো যে আমার জার্নিটা শুরু হয়েছিল একটা টুথপেস্টের অ্যাড দিয়ে। আমার সবাই বলে যে আমার হাসিটা অনেক সুন্দর, নিঃসন্দেহে দাঁতগুলি অনেক সুন্দর, সেই জন্যই টুথপেস্টের অ্যাড দিয়ে আমার শুরু হয়েছিল। যাই হোক, তো সেই থেকে আমার মানে বিজ্ঞাপনের কাজ শুরু। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, যেহেতু বাচ্চা টাচ্চা ছোট ছিল, কাজটা একটু মানে করা হয়নি ওইভাবে, বাসা পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে আবার নতুন করে ব্যস্ত হয়ে গেলাম 2005 থেকে। 2005 থেকে একদম রেগুলার বিজ্ঞাপনের কাজ করছি এখন পর্যন্ত। তো যেটা দেখা যায় যে আমার আসলে গানের থেকে বিজ্ঞাপনের কাজ বেশি করা হয়, কেন জানি না। আমরা আরো গল্প শুনবো। তরুণ মুর্শি আছেন আমাদের সাথে, তার সাথেও শুনছিলাম তার গান মিউজিক ভিডিওর কথাটিও বলছিলেন, এবং এবার মিউজিক ভিডিওতে তার নিজস্ব একটা অ্যাপিয়ারেন্সের কথাও বললেন। নিজের গানে নিজের পারফর্ম করা, এই অনুভূতিটা কেমন আসলে? আসলে আমার ক্ষেত্রে যেটা, যে এইটা আসলে আমি যখন আমার তো আসলে একদম বাণিজ্যিকভাবে যখন চিন্তা করি, তখন আসলে কোম্পানির একটা লেভেলের একটা ডিসিশন থাকে, প্লাস মানে মিউজিক ভিডিও যে বানাবে, তো আমার জন্য চ্যালেঞ্জিং হয়। কারণ আমি এমনি তো অনেক অ্যাপিয়ার আমার গানে করছি, কিন্তু এইবার মনে হয় আমি অনেক বেশি ইনভলভ, মানে একটু ওই চরিত্রের সাথে কাজ করা। তা চ্যালেঞ্জিং হলেও আসলে ওই আমার ক্যামেরা ভীতিটা নাই। আমি ডিরেক্টরও আমার খুব আদরের ছোট ভাই, ওর আমার গানগুলি তো অন্যান্য গানেও ভিডিও বানাইছে, কিন্তু আমার গানেও সরাসরি কাজ করে নাই। তা আমি আসলে মনে হয় ডিরেক্টর যা বলছে তাই শুনছি, হাসতে বললে হাসছি, হাঁটতে বললে হাসছি। তা আমার মনে হয় আমার মাথায় ছিল যে, আর আসলে রোজার সময়টাও ছিল, শ্যুটটা আসলে রোজার আগে, মানে বেশ কয়েকদিন মানে সময় দিতে হয়েছে আমার এটা। তা আমার মনে হচ্ছে যে আমি সৈকতের কথাই শুনছি। আপনি সৈকত রেজার, আমি ওনার ডিরেকশনে 2টা গান করেছি। আচ্ছা আচ্ছা, ও তো আসলে একটু সিনেমেটিক চিন্তা ভাবনা করে। তা আমি বলছি যে মানে আমি যতটুকু আসলে ক্যারি করতে পারি ততটুকু আমার দিয়ে করানো যেন। তা আমার মনে হয় যে ও খুশি, কারণ ও যা বলছে আমি চেষ্টা করছি করার জন্য। তো যদি বলি যে এখন বর্তমান সময় একটা গানের জনপ্রিয়তা অর্জনের জন্য কি সেই শিল্পীকে আসলে মিউজিক ভিডিওতে সামনে আসা জরুরি? এইটা সবসময় জরুরি না, একান্ত যদি মানে আসলে ভিডিও ডিরেক্টর ও যখন কিছু চিন্তা করে, তো ও যদি মনে করে যে আমাকে রাখাটা যায়, সেই ক্ষেত্রে কিন্তু জোর করে না করাটাই ভালো। কারণ আমি আসলে আমার কাছে যেটা মানে আমি যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করছি, কিন্তু আমি ওরা বলছি যে আমাকে অভিনয় করায়ও না। কারণ যদিও সে আমাকে অনেক কিছুই করাইছে, কিন্তু আমি বলছি যে যেটা আমি পারি না সেটা আমি, আমার এক্সপ্রেশনের সমস্যা হবে না, আমি হয়তো আমার ক্যামেরার ভয় থাকবে না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে কিছু গান আছে যেটা আসলে মানে নিজের গানে নিজে অ্যাপিয়ার না করলেই ভালো। আবার যদি এমন হয় যেন আমি খুব পারফর্ম করতেছি, যেমন আমার এই ইয়েতে আমার গিটারের শট আছে, তো ওই ধরনের নিয়ে আমি খুব ভেরি কমফোর্টেবল, কারণ আমার এটা প্রায় 35 বা 40 বছরের সঙ্গী গিটার। তো সেই হিসাবে আমি বললাম যে বুঝে করলে ভালো, না বুঝে করলে সবটা যে থাকতে হবে না। কিন্তু আমি আসলে এই পর্যন্ত যতবারই করছি আমি স্বেচ্ছায় করি না, আমার দিয়ে করানো হয়েছে। আমি ওই রেসপন্সিবিলিটিটা আর কি অন্য কেউ নিছে যে না আপনি থাকবেন, তখন আমি করছি। আমি আসলে স্বেচ্ছায় এমন না যে আমি নিজে মিউজিক ভিডিও বানাচ্ছি আর আমার প্ল্যান আছে যে আমি ওখানে থাকবো। কিন্তু আর্টিস্ট নিজের গানে নিজে ভিডিওতে থাকলে একটা জিনিস কি, সেটা ওই আর্টিস্টের আইডেন্টিটিটা একটু আরো বেশি সামনে আসে। বাট আমরা আসলে আমি মূলত মনে করি যে আমরা মঞ্চের মানুষ, মঞ্চেই আসলে আমাদের চিনলে আমরা বেশি খুশি হই। আমার কাছে মনে হয় মিউজিক ভিডিওটা আসলে আমার লাইফের কোনো মানে স্পেসিফিক কোনো এইম না যে আমার এগুলি করতে হবে। ওকে, ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। উল্কা হোসেন, আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে যে গানটি নিয়ে কথা বলছিলেন, দেশের গান তো সবসময় আমাদের প্রাণের ভীষণ কাছাকাছি, বিশেষ করে এখন পর্যন্ত যে দেশের গানের একটা সমৃদ্ধ সম্ভার আমাদের আছে তা নিয়ে আমরা ভীষণ আলোকিত। যে গানটি নিয়ে কথা বলছিলাম তার কিছু অংশ দেখি, তারপর আবার আমরা আলাপে ফিরি। চলুন প্রিয় দর্শক। গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য চিত্রায়নের সাথে আমাদের প্রিয় উল্কা হোসেনের সুর। বলছিলেন যে গানটি নতুন করে আবার করেছেন, আসলে নতুন করে করার পেছনে একটা কারণ কি ছিল? নতুন করে করার পেছনে কারণ ছিল কি যে এটা 2011-তে গানটা করেছিলাম বিটিভির জন্য। তো ওইটার অনেক দিন পুরানো হয়ে গেছিল, তো ওইটার মানে কোয়ালিটিটা কেমন জানি হয়ে গেছিল। আর তখন
ছিল আমার কাছে ক্যাসেটের মধ্যে, তো ওইটা আমি বাজাবো কিসের মধ্যে, কি করব, এই জন্য আবার নতুন করে গানটা করেছি। আচ্ছা, এই যে ক্যাসেটের সময় থেকে বর্তমান সময়ে যে গান শোনার যে মাধ্যম, এখন আবার ভিডিও চিত্রের মাধ্যমে গান দেখা, অনেকটা পথ পেরিয়ে তো আসলে দুজনেরই সেই সম্পৃক্ততা রয়েছে। সেই ক্যাসেটের পরে সিডিও এখন চলে না, মানে আমার কাছে কিছু সিডি আছে যেটা আমি চাচ্ছিলাম যে আমার পুরানো গানগুলি আমি আবার নতুন করে করব, কিন্তু আমি নিতেই পারছি না। পেন ড্রাইভে বেশিরভাগ জায়গায় বলতেছে যে আমাদের সিডি চালানোর জায়গাই নাই। আমি চিন্তায় পড়ে গেছি যে আমি গানটা উদ্ধার করব কিভাবে। তারপরে আমার ছেলেকে বললাম যে তুমি যেভাবে পারো একটা ব্যবস্থা করো, কোনো জায়গায় তো নিশ্চয়ই থাকবে, তো তুমি আমার কয়টা গান নিয়ে আমাকে পেন ড্রাইভে দাও, আমি ওই পুরানো গানগুলি আবার নতুন করে করব। যেমন আমার কারণ হলো একটা যে আমি বেশ ভাগ্যবতী মনে করব যে আমি অনেক বড় বড় সুরকারদের গান করেছি, যেমন শ্রদ্ধা আলাউদ্দিন আলী ওনার গান করেছি, তারপরে শ্রদ্ধা শেখ সাদি খান ওনার গান করেছি, আরো অনেক অনেক আলী হোসেন ওনার গান করেছি। তো সেই জন্য আমার কাছে মনে হয় কি যে এই গানগুলি যদি আমি আবার নতুন করে করতে পারি, আমার কাছে থাকে, তাহলে তো এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, আমরাও নতুন করে আসলে গানগুলো উপভোগ করতে পারবো। একই প্রশ্নের জায়গায় তরুণ মুর্শির কাছে আসতে চাই যে এই যে সিডি ক্যাসেটের সময় থেকে এখন এই সময়ের জার্নিতে আগের মাধ্যমের গানগুলো যে উদ্ধারের যে ব্যাপারটি চলে আসলো, নতুন করে সেই উদ্ধারের ক্ষেত্রে কি আপনি কিছু ভেবেছেন বা কি করা যায়? আসলে কি আমার তো মানে গাওয়ার থেকেও বেশি গান তৈরি করা বা অন্যকে গাওয়ানোর ইয়েতে আমি দেখছি যে ক্যাসেট সিডি সব আমলই তো একসময় 12টা করে গান করতে হয়েছে, তারপরে সিডিতে 8টার দিকে 8টা, মানে এমন একটা সময় গেল যে 8টা গান দিলেও সিডি ইয়ে হচ্ছে। আর এখন যেটা আছে সিঙ্গেল ইয়ে, তো এইটা আসলে কি ওই যখন যে টেকনোলজিতে কাজ করতে হচ্ছে ওইভাবেই প্রিজার্ভেশন থাকবে। তবে এটা ঠিক যে সময়ের সাথে তো সাউন্ড চেঞ্জ হচ্ছে, কেউ যদি মনে করে যে তার একটা প্রিয় গান আছে বা তার একটা ভালো গান, সেটা আসলে শুধুমাত্র সাউন্ড কোয়ালিটির জন্য এটা প্রেজেন্টেবল হচ্ছে না অ্যাট দিস টাইম, তাহলে আবার কম্পোজিশনের ব্যাপারটা একটু ভাবলে আবার নতুন করে গাইলে সেইটা আসলে ভালো। আমরা হয়তো আমি সব গান সম্ভব না, কিন্তু আসলে আমিও যদি এরকম হয়, দেখা গেছে আমিও যেমন আমার স্বার্থপর গানটা আমি অ্যাকুস্টিক ভার্সন আবার করছি। তো এইটা আসলে এমন না যে ওই ভার্সনটা হারা যাচ্ছে, ওইটাও ইউটিউবে আপলোডেড, যারা ওটা পছন্দ করে ওই পুরানো টেস্টেই পছন্দ করে, কিন্তু নতুন মিউজিক বা টেকনোলজি অ্যাড করে যদি আমি আবার এই সময়ের কাউকে শোনাইতে পারি, আমার কাছে মনে হয় যে এই সময়ের অডিয়েন্সের জন্য সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। বাট ওই ওল্ড ইজ গোল্ড ওইটাও থাকবেই সবসময়। আমরা তো আসলে হেমন্ত মুখোপাধ্যায় বা আমাদের দেশের কোনো বড় শিল্পীর গাওয়া গান শুধু সাউন্ড কোয়ালিটির জন্য ইগনোর করি না, শোনার জন্য শুনি, কিন্তু ভাবি যে হ্যাঁ এই সময় যদি এগুলি রিলিজড হইতো বা এই টেকনোলজি পাইতো তাহলে আরো অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন থাকতো। আপনার গান যখন আপনি নতুন করে ভাবছেন সেই সুরের স্বকীয়তা বজায় রাখতে পারছেন, কিন্তু আগের সময়ের গানগুলো যারা নতুন করে নতুন ভাবে ভাবছেন সেই ক্ষেত্রে তো একটা ঝুঁকি থেকেই যায়। না তা তো অবশ্যই। আর সবচেয়ে বড় ব্যাপার এখন আমি যে মিউজিকটা করতেছি সব মিউজিকটা তৈরির ক্ষেত্রে বা কথা ও সুরের ক্ষেত্রে সময়টাকে ভাবতেছি, তো সেই জন্য আসলে ওই সময় তো এত অ্যাডভান্স ছিল না মিউজিকের জায়গাটা, তো ওইখানেও একটা বিরাট ব্যাপার যে ডিফারেন্সটা এই যে তাহলে ওই মেলোডিটাকে যদি এখন নতুন করে কম্পোজিশনে আনা যায়, কম্পোজ করা যায়, মিউজিক নতুন করে অ্যারেঞ্জ করা যায়, তাহলে ডেফিনেটলি ইট উইল সাউন্ড বেটার। এটা হলো মনে করি, তবে গাইতে হবে ভালো মতো। সুরের জায়গাকে যদি আসলে বৈশ্বিকভাবে আমরা চিন্তা করি, বৈশ্বিকভাবে বাংলাদেশের সুর আসলে বর্তমানে কতটা এগিয়ে আছে বলে আপনার মনে হয়? আমাদের সুরটা আসলে কি আমরা কিন্তু অনেক মেলোডিয়াস একটা জায়গা, যে যাই বলুক, হ্যাঁ এখনো কিন্তু আমাদের এখানে র্যাপ বা ইয়ে এতটা ফেভারিট না, বা এতটা এমন না যে র্যাপেরও একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে ওখানে, একজন দুইজন ভালো করতেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট সব কিন্তু এখনো মেলোডির উপরেই গিয়ে সফট মেলোডি মানুষের প্লে লিস্টে বেশি। অনেক জনরার গান এখন হচ্ছে, আমরাও করি, আমরাও মঞ্চে বিভিন্ন ধরনের জনরার গান করি, কিন্তু আমি দেখছি যে সফট যে মিউজিকগুলি বা সফট সং, স্যাড সং, এগুলির প্রায়োরিটি বরাবরই ছিল, ভবিষ্যতেও থাকবে। তা আমাদের বাংলাদেশের সুর এমনি একটু মিষ্টি, এইটা হচ্ছে একদম ভেরি ট্রু। হ্যাঁ ফোক গানের যেটা, হ্যাঁ ফোক গানের যে ব্যাপারটা, এর আবেদন সবসময় থাকবে,
হ্যাঁ, আর আমরা যেটা হয় যে আমরা বিভিন্ন ভাষার গানও তো শুনতেছি, বিভিন্ন মিউজিক শুনতেছি, সেইটার ইমপ্লিমেন্টেশনটা হয়তো বাংলা গানের কথা উসরে হচ্ছে, তাই হয়তো একটু জেনারেশন ওয়াইজ মনে হচ্ছে যে গান একটু অন্য জায়গায় চলে গেছে। আসলে কিন্তু না, সবার মনেই থাকে যে একটা সুরেলা কিছুই করি যেটা অনেক দিন স্ট্যান্ড করে। আসলে আমার কাছে মনে হয় যে সহজ কথা, সহজ সুর, যেটা খুব মানুষের কানে তাড়াতাড়ি ভালো লাগতেছে, সেটা তৈরির ক্ষেত্রে কি ভূমিকা আছে ইম্পর্টেন্ট না, ভালো লাগার ক্ষেত্রে আসলে তার কোনো ভূমিকা নাই। ওই ক্রিয়েশনটা আসলে হঠাৎ করে এরকম একটা ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা ওভারঅল সবাই সুরেলা গানই প্রেজেন্ট করি। একেবারেই ক্রিয়েশন নিয়ে যখন কথা বলছেন, আপনার ক্রিয়েশনের যে রিসেন্ট কাজটা, তার কিছু অংশ আমরা একটু দেখে আসতে চাই দর্শকদের। গান থেকে বিরহের গান, কিংবা যদি রক মিউজিক থেকে আমরা মেলোডির কথা বলি, সব ক্ষেত্রেই তরুণ মুন্সির মুন্সিয়ানা আসলে রয়েছে, সেটা আমরা দেখেছি। আপনার কাছে একটা অনুরোধ, আপনার একটা গান করতে চাই। আচ্ছা, অনুরোধ কিন্তু চলে এসেছে, তো দুজন সম্মিলিতভাবে যদি কোনো গান করেন। আমার যে আর্টিস্টের সাথে বলছে একটা গান করতে হবে, তাকে করে দিতে হবে, বললে হবে না যে ঠিক আছে। আমাদেরও ভালো লাগবে যে আজকে এই কাউচে বসে এই কমিটমেন্টের যদি একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারি এবং সেটা নিয়ে আবারও বসতে পারি ইনশাআল্লাহ। আমরা উল্কা হোসেন আপনার কাছে একটু জানতে চাই, আমরা কিন্তু ফোক গান নিয়ে একটু কথা বলছিলাম, যে ফোক সবসময় আমাদের ভীষণ কি বলবো হৃদয়ের কাছাকাছি একটা জায়গা। ফোক নিয়ে আপনি কোনো কাজ করেছেন বা আপনার আমি গত বছর শ্রদ্ধেয় দীপ্তি রাজবংশী, উনি আমাকে অনুরোধ করলেন যে ইন্দ্রমোহন রাজবংশীর কিছু গান, 100টা গান উনি নতুন করে রেকর্ড করতে চাচ্ছেন ওনার গ্রুপের ছেলে মেয়েদের দিয়ে। তো যেহেতু আমি ফোকের আর্টিস্ট না, আমি মেইনলি আধুনিক গান আর নজরুল গীতি করি, তো উনি আমাকে বললেন তুমি তো কখনো করো নাই, আমার একটা অনুরোধ, তুমি একটা গান করো। তো সাহস করে করার চেষ্টা করলাম। তো এটা মানে কিছুদিন আগে ওনাদের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন শুধু ইন্দ্রমোহন রাজবংশীর গান দিয়ে, তো সেই চ্যানেলে ওই গানটা রিলিজ করা হয়েছে। তো ওইটাই করলাম আমি কিছুদিন আগে। তো সেটা শ্রদ্ধেয় আব্দুল লতিফের সুর করা এবং লেখা গান, সেটা 70 দশকের গান এবং শিল্পী ছিলেন ইন্দ্রমোহন রাজবংশী। তো আমি অনেক ভয়ে ভয়ে গান গেয়েছি, কিন্তু আসলে না, আমি তো ওই স্টাইলটা এখনো রপ্ত করতে পারি নাই। ফোক গানের কিন্তু আলাদা একটা স্টাইল আছে। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করেছি করার, এবং ওনাকে কথা দিয়েছি যে ভবিষ্যতে ওনার আরো গান আমি করার চেষ্টা করব। সো যদি ওয়ার্ক ব্যালেন্সের কথাটা বলি, আপনি একই সাথে সব কাজগুলোই বরাবর কন্টিনিউ করে যাচ্ছেন, মিউজিক বলি কিংবা যদি আপনি মডেলিং এর ক্যারিয়ারটা বলি, আবার সেই সাথে আপনি একজন রন্ধনশিল্পী যেটি বলছিলাম, তো সবকিছু একসাথে ব্যালেন্স করে এখন কিভাবে চলছে? হয়ে যায় কিভাবে, আমি কিন্তু বাসায় 3 বেলা রান্না করি, সকালবেলার নাস্তা, দুপুরবেলার খাওয়া, রাতের খাওয়া, এগুলি আমি নিজের হাতে করি। আমি কখনো বুয়াদের রান্না খাই না, এবং আমার ছেলেরাও খায় না, আমার হাজবেন্ডও খায় না। তো এইটাও কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার। আমি বাইরে কাজ করে বাসায় রান্না করে সবকিছু রেডি করে এখন যে আসছি, আমার ছেলেকে খাওয়াটাও দিয়ে আমি বলে আসছি যে এই খাওয়া আছে তোমার, এগুলি খেয়ে নিও তুমি। তো এগুলি আসলে প্র্যাকটিস হয়ে গেছে আমার, করতে করতে ওস্তাদ হয়ে গেছি একেবারেই তাই। মিউজিকের ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং বিষয় আমার মাথায় আসলো, দুজনের কাছে একই প্রশ্ন। যদি আপনাদের কাছে কোনো জাদুর কাঠি দেয়া হয় এবং দিয়ে বলা হয় যে আপনারা আপনাদের মিউজিক্যাল জার্নিতে বা মিউজিক্যাল ইন্ডাস্ট্রি 3টি জিনিস পরিবর্তন করতে পারবেন বা যোগ করতে পারবেন, তাহলে সেটা কি হবে তরুণ মুন্সি? আমি তো আসলে এরকম সুযোগ কখনো আসলে পাবো কিনা জানি না। তা না, আমি আসলে নিজের জন্য যদি 3টার মধ্যে একটা চাবো যে আসলে এমন একটা কোয়ালিটি থাকুক যে আমার কাজ, ভালো লাগার কাজটা সবাই অ্যাপ্রিশিয়েট করবে। আর মিউজিশিয়ান তো করে খাইতে হবে, তাহলে ফিনান্সিয়াল সলভেন্সি খুঁজবো এইটা। আর আমার আরেকটা জিনিস যেটা হচ্ছিল যে যেহেতু আমি বাংলা ভাষায় গান করি, সুর করি, আমি নিজের ফরচুনেট মনে করি যে অন্যের গান গাইতে 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 একসময় আমার গান আমি গাওয়া শুরু করছি। আজকে তো অনেক বছর আগে হইলেও তখন আমার কাছে এটা স্বপ্নের মতো ছিল। তা আমি মানে এমন গান আসলে রেখে যেতে চাবো যে আমার থাকা না থাকায় কিছু আসা যাবে না, ওই গানগুলি যেন সার্ভাইভ করে। আমি মানে আমার জার্নিতে মনে করি যে আমার কিছু উল্লেখযোগ্য কাজ আমার ক্যারিয়ারে অনেক সমৃদ্ধ করছে, যেমন সরলতার প্রতিমা, জেমস ভাইয়ের কণ্ঠে আছে পদ্মবতার জল, বা আমি আমার সার্কেলে স্বার্থপর টাইটেলটা আমার গায়ে লাগছে। তো আমি মনে করি যে আমি হ্যাপি, কোয়াইট হ্যাপি। আর আমি এখন যেসব আর্টিস্টদের সাথে কাজ করি বা সুযোগ হয়,
আল্লাহর রহমতে বাংলাদেশের সেলিব্রিটি লেভেল থেকে শুরু করে অনেকেই চলে গেছেন, তাদের একটা দুইটা হইলেও আমার গান করার সুযোগ হয়েছে। তা আমি মনে করি যে আমার জানিতে আসলে গানের থেকে বেশি কিছু আর চাওয়ার নাই, যা চাইছি তার থেকে অনেক বেশি। কিন্তু বললাম যে এরকম তিনটা আসলে এই ধরনের জিনিসগুলি চাবো। আর মিউজিশিয়ান হিসেবে সলভেন্সি মানে টাকা পয়সার কথাটা এই জন্যে বললাম যে আমাদের দেশে না, পৃথিবীতে আসলে শিল্পীদের এই ক্রাইসিসটা মনে হয় কম বেশি আছে, আমাদের দেশে আরো ব্যাপক। মানে আমরা শিক্ষিত হওয়া সত্ত্বে যদি একটা পেশাভিত্তিক কারণে আর কি মিউজিকটারই চুজ করি, এটা আসলে খুব রিস্ক এবং এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড পুরো হয়ে যায়, বাসা থেকে শুরু করে পুরো দুনিয়া। তা আমি এই জন্যই বললাম যে ওই সলভেন্সি, নাহলে টাকা তো আসলে কার না প্রয়োজন। একেবারেই তাই। আমরা আয়োজনের একেবারে শেষ দিকে চলে এসেছি। অনেক ধন্যবাদ আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে আবারও, সে প্রত্যাশায় বিদায় নিব। অনেক ভালো থাকো, এবং চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য। একেবারে। প্রিয় দর্শক, আয়োজনটি শেষ করব, তবে তার আগে স্মরণ করতে চাই একজন কিংবদন্তি শিল্পীকে, লাকী আখন্দ। তার মৃত্যুবার্ষিকী আজ। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই। তিনি যেখানে আছেন ভালো আছেন, তার সুর দিয়ে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে চিরজীবন। প্রিয় দর্শক, আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।